বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। সবাইকে উৎকর্ষ সিরিজের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আল আমিন, লেখক উৎকর্ষ জিকে। আজকে আমরা একটি ভিন্নধর্মী ক্লাস করব, যা আমাদের বিগত নিয়োগ পরীক্ষায় যেই সাধারণ জ্ঞান এসেছে তার প্রশ্নগুলো আমরা সমাধান করব ব্যাখ্যা সহ। কারণ বিগত সালের প্রশ্নগুলো ব্যাখ্যা সহ বা অ্যানালাইসিস করে সমাধান করলে আমাদের অনেকগুলো প্রবলেম আমরা সলভ করতে পারবো। আসলে আমাদের একটা ভালো আইডিয়া তৈরি হয়ে যাবে যে কোন প্রশ্নগুলো আমাদের জন্য আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এবং কোন প্রশ্নগুলো আমাদের কম গুরুত্বপূর্ণ, বা আমাদের সাধারণ জ্ঞানের জন্য কি পড়তে হবে, কি বাদ দিয়ে পড়তে হবে, তার একটা স্পষ্ট ধারণা কিন্তু এই এমসিকিউ ক্লাসগুলো থেকে পাওয়া যায়। তো যাই হোক, আর দেরি না করে সবাই আপনারা দ্রুত ঝটপট যুক্ত হয়ে যান। আর ক্লাসটি আপনারা সবাইকে মেনশন করুন এবং আপনাদের টাইম লাইনে শেয়ার করে রেখে দিন। তাহলে চলেন আজকে আমরা কয়েকটা প্রশ্ন দেখে নিই। আমাদের রিসেন্ট কিছু পরীক্ষা হয়ে যাচ্ছে। এই পরীক্ষাটা হলো সহকারী উপজেলা বা থানার শিক্ষা অফিসার 2025-এর সাধারণ জ্ঞানের আমরা আজকে প্রশ্ন সমাধান করব। এই প্রশ্নটা এসেছে যে বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি। দেখেন, অনেক সহজ একটা প্রশ্ন। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি? সবাই একটু কমেন্টের মাধ্যমে আপনারা যারা জানেন উত্তর করার চেষ্টা করুন, যারা না পারেন তারাও উত্তর করার চেষ্টা করুন। আমি এটার একটা ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদেরকে দিয়ে দিব। সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম কি। এটি আমাদের খুবই একটি জাতীয় প্রশ্ন। আমাদের জাতীয় বৃক্ষের নাম কি? সবাই কমেন্ট করুন, জাতীয় বৃক্ষের নামটা জানাবেন সবাই। জাতীয় বৃক্ষের নাম ক নাম্বার দেওয়া আছে কাঁঠাল গাছ, ক নাম্বার দেওয়া আছে বট গাছ, গ নাম্বার হচ্ছে আম গাছ, গ নাম্বার দেওয়া আছে জাম গাছ। এটির উত্তর হচ্ছে আমাদের আম গাছ। বাংলাদেশের জাতীয় বৃক্ষের নাম হচ্ছে আম গাছ। 2010 সালে আম গাছকে বাংলাদেশের জাতীয় বৃক্ষ করা হয়। 2010 সালে আম গাছকে বাংলাদেশের জাতীয় বৃক্ষ করা হয়। এটা আগামী যে কোনো পরীক্ষার জন্য আপনার ইম্পর্টেন্ট। এটা আপনারা এই যে ক্লাস থেকে জেনে নিলেন, এখন থেকে কিন্তু আপনারা সব ধরনের পরীক্ষায় উত্তর করতে পারবেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন চলে যাচ্ছি। 2 নাম্বার প্রশ্ন, আপনাদেরকে বলতে হবে উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে ছিলেন। উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে ছিলেন? এই প্রশ্নটি আসলে আমরা গতানুগতিকভাবে বিভিন্ন পরীক্ষায় দেখি না, তারপরে আমাদের এটিও পরীক্ষায় এসেছে। এটা আপনাদের জন্য একটা নতুন প্রশ্ন, এখান থেকে শিখে রাখুন। উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক কে ছিলেন? ক নাম্বার দেওয়া আছে ডক্টর ফিরোজা বেগম, ক নাম্বার দেওয়া আছে ডক্টর রওশন আরা, গ নাম্বার দেওয়া আছে কাজী জোহরা বেগম, আর ঘ নাম্বার দেওয়া আছে কানিজ হাসিনা দেয়া আছে। তাহলে আমাদের উপমহাদেশের প্রথম মুসলিম চিকিৎসক, নারী চিকিৎসক যিনি ছিলেন তিনি হচ্ছেন কাজী জোহরা বেগম। কাজী জোহরা বেগম। এই প্রশ্নের আপনারা একটু প্যারালাল ভাবে শিখে রাখবেন যে কাজী জোহরা বেগম তিনি জন্মগ্রহণ করেছিলেন কোথায়? ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। অভিন্ন ভারতবর্ষে তিনি ভারতের মধ্যপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। তার পৈতৃক নিবাস ছিল বাংলাদেশের মাদারীপুরের কালকিনিতে, কালকিনি উপজেলায় ছিল তার পৈতৃক নিবাস। আচ্ছা, এরপর আপনারা জানাবেন সবাই প্রশ্ন নাম্বার 3। এটি আমাদের আন্তর্জাতিক বিষয়বলির একটি প্রশ্ন। বর্তমানে বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? বর্তমান আমাদের বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? সবাই উত্তর করুন যে বর্তমান বিশ্বে আমাদের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? বর্তমান বিশ্বে স্বাধীন দেশের সংখ্যা কয়টি? বর্তমান বিশ্বের স্বাধীন দেশ হচ্ছে আমাদের 195টি। যদি বলে বর্তমান বিশ্বের স্বাধীন দেশের সংখ্যা কয়টি? 195টি। আর এখান থেকে আরেকটু অল্প করে মনে রাখবেন যে বিশ্বের সর্বশেষ স্বাধীন দেশের নাম হলো দক্ষিণ সুদান। আফ্রিকা মহাদেশের দক্ষিণ সুদান। এই দেশটি স্বাধীনতা লাভ করেছে 9 জুলাই 2011 সালে। সুদানের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছে 9 জুলাই 2011 সালে। সুদানের কাছ থেকে দক্ষিণ সুদান স্বাধীনতা লাভ করেছে। দক্ষিণ সুদান 14 জুলাই 2011 সালে জাতিসংঘের সদস্য পদ পেয়েছে।
তাহলে আমাদের বর্তমান জাতিসংঘভুক্ত দেশ কয়টা? বর্তমান আমাদের আমাদের স্বাধীন দেশ হচ্ছে 195টি, তার মধ্যে থেকে জাতিসংঘভুক্ত দেশ হচ্ছে 193টি। জাতিসংঘভুক্ত দেশ কয়টা? 193টি। আচ্ছা, এই প্রশ্নটা নিয়ে আমাদের অনেকেরই কনফিউশন হয় আসলে বাংলাদেশের আয়তন নিয়ে। যদি বলা হয় আয়তনের দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম, আয়তনের দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের অবস্থান কততম, খুব ভালো একটা প্রশ্ন। তবে আমাদের অনেকের প্রবলেম হয়, আপনারা এটা জানাবেন যে আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম। আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কততম? আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হচ্ছে, কোথাও আছে 90তম, কোথাও পাওয়া যায় 92তম, কোথাও পাওয়া যায় 94তম, কোথাও পাওয়া যায় 95তম। তা আমরা একটু ব্যাখ্যা বিশ্লেষণ শুনি। আমাদের ছোটদের বিশ্বকোষ, আমাদের ছোটদের বিশ্বকোষ কোষে আছে বাংলাদেশের আয়তন বিশ্বের 90তম। আর আমাদের ওয়ার্ল্ড অ্যাটলাস মানচিত্র, ওয়ার্ল্ড অ্যাটলাস মানচিত্রের মতে আমাদের আয়তনে বাংলাদেশ হচ্ছে বিশ্বের 92তম দেশ। আর আমাদের সরকারি হিসাব পরিসংখ্যান ব্যুরো মতে হচ্ছে আমাদের দেশ হচ্ছে বিশ্বের মধ্যে 94তম। আর আমেরিকার যে গোয়েন্দা সংস্থা সিআইএ, সিআইএ এর মতে হচ্ছে 95তম। তাহলে এই ক্ষেত্রে আমরা কি দিব? এই ক্ষেত্রে হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর ভূগোল এবং ছোটদের বিশ্বকোষ অনুযায়ী হচ্ছে আমাদের 90তম, এটা দিবেন আপনারা 90তম। এটা হচ্ছে 90তম, বাংলাদেশ হচ্ছে 90তম। আমাদের কতগুলো রেফারেন্স আমি দিয়ে দিচ্ছি, কতগুলো রেফারেন্স দিয়ে দিচ্ছি। যদি বলা হয় 90তম, 90তম এটি হচ্ছে আমাদের ছোটদের 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 বিশ্বকোষ, ছোটদের বিশ্বকোষ অনুযায়ী হচ্ছে 90তম। এরপরে দেয়া আছে 92তম। যদি বলা হয় তাহলে হচ্ছে ওয়ার্ল্ড ওয়ার্ল্ড অ্যাটলাস, অ্যাটলাস এটা একটা মানচিত্র, ওয়ার্ল্ড অ্যাটলাস মতে হচ্ছে কততম বলেন? এটি হলো 92তম। আর যদি বলে 94তম, 94তম এটি হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর মতে হচ্ছে আমাদের 94তম। আর যদি বলে 95তম, 95তম এটি হচ্ছে সিআইএ, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা তার মতে। তাহলে আমরা কোনটা দিব এই ক্ষেত্রে? এক্ষেত্রে আমাদের অনেক চিন্তা ভাবনা করে উত্তরটি করতে হবে, কারণ আমাদের ছোটদের বিশ্বকোষ হচ্ছে 90তম, 95তম, 109তম, আর হচ্ছে কত 195তম। তাহলে আমরা এক্ষেত্রে দিব 90তম। আচ্ছা, এরপর জানিয়ে দিবেন সবাই। আর যারা আপনারা ক্লাসটি যারা দেখছেন কমেন্টের মাধ্যমে জানান ক্লাসটি আপনাদের কাছে কেমন লাগছে। অনেকে ইতিমধ্যে আমাদের সাথে যুক্ত হয়ে আছে, আপনারা কমেন্ট করুন। উত্তর জানলেও কমেন্ট করুন, না জানলেও কমেন্ট করুন। জানলে তো ভালো, আর না জানলে আমি মনে করি আরো ভালো। এই যে না জানার মধ্য থেকে ক্লাস থেকে আপনি শিখে রাখলেন, এটা আপনার জন্য ব্যাপক কাজে দিবে। তো এমসিকিউ ক্লাসগুলো যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মাধ্যমে করতে পারি, ভালো একটা ধারণা পাবো আমাদের যে কোনো চাকরি পরীক্ষার জন্য। সেটা আপনার বিসিএস পরীক্ষা হতে পারে, সেটা আপনার নিবন্ধন পরীক্ষা হতে পারে, প্রাইমারি পরীক্ষা হতে পারে। যেহেতু সাধারণ জ্ঞানের নতুন সিলেবাস হয়েছে, সাধারণ জ্ঞান অনেক আপ টু ডেট প্রশ্ন আসতেছে। এটি হলো আপনাদের 2025-এর প্রশ্ন, একদম রিসেন্ট প্রশ্ন আমরা অ্যানালাইসিস করছি। আচ্ছা, এরপর সবাই জানিয়ে দিবেন যে পৃথিবীর ছাদ বলা হয় কাকে? 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 গোবি মালভূমিকে, নাকি থর মরুভূমিকে, নাকি পামির মালভূমিকে, নাকি গোলান মালভূমিকে? তাহলে পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। পৃথিবীর ছাদ বলা হয় কাকে? পামির মালভূমিকে। আর এই পামির মালভূমির অবস্থান কোথায়? তাজিকিস্তানে। তাজিকিস্তানে, তাজিকিস্তানে এই পামির মালভূমির অবস্থান। আসলে গোবি মালভূমি না, গোবি হচ্ছে একটা মরুভূমি। গোবি হচ্ছে একটা মরুভূমি। এশিয়ার মধ্যে বৃহত্তম মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। গোবিটা কিন্তু মালভূমি না, গোবিটা হচ্ছে এশিয়ার মধ্যে বৃহত্তম মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। এশিয়ার মধ্যে বৃহত্তম মরুভূমির নাম কি?
এশিয়ার মধ্যে বৃহত্তম মরুভূমির নাম হলো গোবি মরুভূমি। আচ্ছা, এরপর যদি বলা হয় থর মরুভূমি কোথায়, এই থর মরুভূমি আছে রাজস্থানে। কোথায় আছে? ভারতের রাজস্থানে। ভারতের রাজস্থানে। আর গোলান মালভূমি, এই গোলান মালভূমি নিয়ে 48তম বিসিএস স্পেশাল বিসিএস এ প্রশ্ন হয়েছে গোলান মালভূমি নিয়ে। এটা আছে সিরিয়া। সিরিয়া প্লাস ইসরায়েল। সিরিয়া কার? ইসরায়েল। ইসরায়েল। সিরিয়া এবং ইসরায়েলের মধ্যে একটা বিরোধপূর্ণ হাইটস, সেটা হচ্ছে গোলান মালভূমি। 1967 সালের তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধের সময় 1967 সালে তৃতীয় আরব ইসরায়েলের যুদ্ধের সময় এই গোলান মালভূমিকে দখল করে ইসরায়েল। তার মানে এই গোলান মালভূমি নিয়ে ইসরায়েল এবং সিরিয়ার মধ্যে এখনো বিরোধ রয়েছে। আচ্ছা, এরপরে জানাবেন যে কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়? কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়? খুব ভালো একটা প্রশ্ন। যদি বলা হয় যে কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়, কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয় জানিয়ে দিন কমেন্টে। কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়? সবাই কমেন্ট করুন কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। আমরা সবাই একটু জানাই কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়? কোন চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়? ক নাম্বার দেওয়া আছে প্যারিস চুক্তি, খ নাম্বার দেওয়া আছে ম্যাস্ট্রিক্ট চুক্তি, গ নাম্বার দেওয়া আছে জেনেভা কনভেনশন, আর ঘ নাম্বার দেওয়া আছে রোম চুক্তি। এটা হচ্ছে ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। ম্যাস্ট্রিক্ট চুক্তি। ম্যাস্ট্রিক্ট হলো নেদারল্যান্ডের একটি শহরের নাম। ম্যাস্ট্রিক্টটা হলো নেদারল্যান্ডের একটি শহরের নাম হচ্ছে ম্যাস্ট্রিক্ট। আর এখানে চুক্তি হয়েছিল 7 ফেব্রুয়ারি 1992 সালে। 7 ফেব্রুয়ারি 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তি হয়েছিল। কবে? 7 ফেব্রুয়ারি 1992 সালে ম্যাস্ট্রিক্ট চুক্তি হয়েছিল। আর এই ম্যাস্ট্রিক্ট চুক্তির মাধ্যমে কি করা হয়? ইউরোপিয়ান ইউনিয়ন গঠিত হয়। আর ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে কবে যাত্রা করে? ইউরোপিয়ান ইউনিয়ন আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1 নভেম্বর 1993 সালে। 1 নভেম্বর 1993 সালে। আর এটা হচ্ছে প্যারিস চুক্তি। এটি হলো প্যারিস চুক্তি। এই প্যারিস চুক্তিটি হয়েছিল 3 সেপ্টেম্বর 1783 সালে হয়েছিল প্যারিস চুক্তি। আর এই চুক্তির মাধ্যমে আমেরিকার স্বাধীনতা স্বীকৃত হয়েছিল প্যারিস চুক্তি। আর জেনেভা কনভেনশন, এই জেনেভা কনভেনশন হয় 1949 সালে। জেনেভা কনভেনশন হয় কবে? 1949 সালে। আর জেনেভা কনভেনশনের মাধ্যমে কি হয়েছিল? জেনেভা কনভেনশনের মাধ্যমে যে যুদ্ধ বন্দী দের সাথে মানবিক আচরণ করার জন্য বলা হয়েছিল জেনেভা কনভেনশন। আর রোম চুক্তি করা হয়েছিল 1957 সালে। আর এই চুক্তির মাধ্যমে ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, যার হচ্ছে ইইসি, ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি বা ইইসি গঠিত হয়েছিল। ইইসি হলো ইউরোপিয়ান ইউনিয়নের পূর্ব নাম হচ্ছে ইইসি। সবাই জানিয়ে দিন বাংলাদেশের জাতীয় শিশু নীতি অনুসারে শিশুর বয়স সীমা কত? আমাদের জাতীয় শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স সীমা কত? জাতীয় শিশু নীতি অনুযায়ী আমাদের শিশুর বয়স সীমা কত? শিশু নীতি অনুযায়ী আমাদের শিশুর বয়স সীমা কত? জাতীয় শিশু নীতি অনুযায়ী 0 থেকে 18 বছর নাকি 0 থেকে 8 বছর? গ নাম্বার হচ্ছে 1 থেকে 20 বছর নাকি ঘ নাম্বার 1 থেকে 12 বছর? তাহলে আমাদের শিশু নীতি অনুযায়ী শিশুর বয়স সীমা হলো 0 থেকে 18 বছর। 0 থেকে 18 বছর। তাহলে আমাদের শিশু নীতি যদি বলা হয় প্রথম জাতীয় শিশু নীতি হয় 1974 সালে। 1974 সালে। আর সর্বশেষ জাতীয়
শিশু নীতি কবে হয়? শিশু নীতি হয় 2011 সালে। 2011 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা শিখে রাখবেন। আচ্ছা, 8 নাম্বার আমরা দেখব। প্রশ্ন নাম্বার 8। প্রশ্ন নাম্বার 8টা আপনাদের জন্য এবার যে কোনো চাকরি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। 2026 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? সবাই একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে আমাদের 26 সালের ফিফা বিশ্বকাপ ফুটবল এটি কোথায় হবে? বিশ্বকাপ ফুটবল 26 সালে যে ফিফা বিশ্বকাপ ফুটবল এটা কোথায় হবে? ফিফা বিশ্বকাপ ফুটবলটা হবে যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। যদি বলা হয় ফিফা বিশ্বকাপ ফুটবল এটি কোথায় হবে? যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকোতে। আর এটি কততম বিশ্বকাপ হবে? এটি হলো 23তম বিশ্বকাপ হবে। এটি হলো 23তম বিশ্বকাপ হবে। আর এখানে দল অংশগ্রহণ করবে কয়টি? 48টি দল অংশগ্রহণ করবে। গতবারের বিশ্বকাপে 32টি দল অংশগ্রহণ করেছিল। আর এবার বিশ্বকাপে কয়টি দল? 48টি দল অংশগ্রহণ করবে। চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 9। প্রশ্ন নাম্বার 9 এর উত্তর দিবেন। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ কোনটি? প্রশ্ন নাম্বার 9 খুব ভালো একটা প্রশ্ন। বলতে হবে বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ কোনটি? শাপলা, যমুনা, দোয়েল, এসার। তাহলে বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ কোনটি? বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ হচ্ছে দোয়েল। বাংলাদেশের তৈরি প্রথম ল্যাপটপ হচ্ছে দোয়েল। 2011 সালে এই ল্যাপটপ তৈরি করা হয়। এই ল্যাপটপ তৈরি করা হয়েছিল দোয়েল। আর বাংলাদেশে তৈরি এই ল্যাপটপটি বাজারজাত করা হয়েছিল 2011 সালে। আর এই ল্যাপটপটি তৈরি করে টেলিফোন শিল্প সংস্থা, যার সংক্ষিপ্ত নাম হলো টেসিস। আচ্ছা, 10 নাম্বার জানাবেন সবাই। প্রশ্ন নাম্বার 10। যদি বলা হয় আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র কোনটি? আপনারা পৃথিবীর 5টা বৃহত্তম রাষ্ট্রের নাম পর্যায়ক্রমিকভাবে জানবেন। ক নাম্বার দেওয়া আছে রাশিয়া, খ হচ্ছে কানাডা, গ হচ্ছে আমেরিকা, ঘ হচ্ছে চীন। তাহলে আয়তন বিবেচনায় পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা। দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা। আপনারা সিরিয়ালি এই 5টা রাষ্ট্র জানবেন। তাহলে আমাদের আয়তনে বৃহত্তম রাশিয়া, দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে কানাডা, তৃতীয় বৃহত্তম রাষ্ট্র হচ্ছে যুক্তরাষ্ট্র, চতুর্থ বৃহত্তম রাষ্ট্র হচ্ছে চীন, আর পঞ্চম বৃহত্তম রাষ্ট্র হচ্ছে ব্রাজিল। প্রশ্ন নাম্বার 11 আপনাদের জন্য। প্রশ্ন নাম্বার 11। প্রশ্ন নাম্বার 11 সবাই ঝটপট জানিয়ে দিন। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয়? কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান হিসেবে প্রসিদ্ধ নয়? ক নাম্বার দেওয়া আছে ময়নামতি, ক নাম্বার দেওয়া আছে পাহাড়পুর, ঘ নাম্বার দেওয়া আছে মহাস্থানগড়, ঘ নাম্বার দেওয়া আছে সুন্দরবন। কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয়? তার ময়নামতি একটা প্রত্নতাত্ত্বিক স্থান, পাহাড়পুর একটা প্রত্নতাত্ত্বিক স্থান, মহাস্থানগড় একটা প্রত্নতাত্ত্বিক স্থান, তবে সুন্দরবন একটা প্রত্নতাত্ত্বিক স্থান নয়। সুন্দরবন হচ্ছে একটা ওয়ার্ল্ড হেরিটেজ। সুন্দরবন কি? সুন্দরবন হচ্ছে ইউনেস্কো কর্তৃক একটি ওয়ার্ল্ড হেরিটেজ। হ্যাঁ, সুন্দরবনটা হচ্ছে আমাদের একটা ওয়ার্ল্ড হেরিটেজ, বাংলাদেশের একটি ওয়ার্ল্ড হেরিটেজ ইউনেস্কো কর্তৃক। সেটির নাম কি? সেটির নাম হচ্ছে আমাদের সুন্দরবন। এটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হয় কবে? যদি প্রশ্ন হয় যে সুন্দরবন বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত হয় কবে? 6 ডিসেম্বর 1997 সালে। কবে? 6 ডিসেম্বর 1997 সালে সুন্দরবন বাংলাদেশের একটি ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কি হয়? স্বীকৃত হয়। ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে কি হয়? স্বীকৃত হয়। আর এটি হচ্ছে বাংলাদেশের ওয়ার্ল্ড হেরিটেজের দিক দিয়ে 798তম হয়েছে। আচ্ছা, এরপর 11 নাম্বার প্রশ্নটি কি এসেছে? বাংলাদেশের জাতিসংঘের কততম সদস্য? বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র? এটি উত্তর করুন সবাই।
যে বাংলাদেশের কততম রাষ্ট্র? বাংলাদেশের কততম রাষ্ট্র? বাংলাদেশের কততম রাষ্ট্র? বাংলাদেশের কততম রাষ্ট্র? সবাই জানিয়ে দিন যে বাংলাদেশের কততম রাষ্ট্র? বলতে হবে বাংলাদেশের কততম রাষ্ট্র। তাহলে এটি হচ্ছে বাংলাদেশের জাতিসংঘের 136তম রাষ্ট্র। বাংলাদেশ কততম রাষ্ট্র? জাতিসংঘের 136তম রাষ্ট্র। বাংলাদেশ জাতিসংঘের কততম রাষ্ট্র? 136তম রাষ্ট্র। বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র যদি বলা হয়? 136তম রাষ্ট্র। আর বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পেয়েছে কবে? 17 সেপ্টেম্বর 1974 সালে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পেয়েছিল। আর জাতিসংঘের 29তম অধিবেশনে বাংলাদেশ জাতিসংঘের সদস্য পদ পায়। আর এবার জাতিসংঘের 80তম অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর এই অধিবেশনে 26 সেপ্টেম্বর 2025 সালে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি ভাষণ প্রদান করবেন। আচ্ছা, 13 নাম্বার প্রশ্নটি জানাবেন, কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে? সবাই জানান যে কোন দেশের মহিলারা ভোটাধিকার পেয়েছে। খুব ভালো একটা প্রশ্ন আপনাদের জন্য। সবাই জানিয়ে দিন যে কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে। কোন দেশের মহিলারা প্রথম ভোটাধিকার পেয়েছে? দ্রুত জানান, ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন যে বাংলাদেশের কোন দেশের মহিলারা ভোটাধিকার পেয়েছে। এর উত্তরটি হচ্ছে নিউজিল্যান্ডের মহিলারা প্রথম ভোটাধিকার লাভ করেছে। আর এখান থেকে অবশ্যই আপনারা সালটা পড়বেন। সেটি পেয়েছে 1893 সালে। কবে পেয়েছে? 1893 সালে। আর আপনাদের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে আমেরিকার নারীরা ভোটাধিকার পেয়েছে 1920 সালে। আমেরিকার নারীরা প্রথম ভোটাধিকার পেয়েছে কবে? 1920 সালে। আচ্ছা, 14 নাম্বার জানাবেন। প্রশ্ন নাম্বার 14, সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুসারে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে? আমাদের সরকারি কর্ম কমিশন গঠিত হয়েছে সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী? সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন গঠিত হয়েছে? সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন গঠিত হয়েছে? সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন গঠিত হয়েছে? দেখি কারা উত্তর করতে পারেন। সংবিধানের কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন গঠিত হয়েছে? এটি হচ্ছে 137 নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী কর্ম কমিশন গঠিত হয়েছে। যদি বলা হয় কত নাম্বার অনুচ্ছেদ অনুযায়ী? 137 অনুযায়ী কর্ম কমিশন গঠিত হয়েছে। আর বর্তমান যদি বলা হয় যে আমাদের সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান কে? তিনি হচ্ছেন অধ্যাপক মোবাশ্বের মোনেম। বর্তমান মোবাশ্বের মোনেম বর্তমান কর্ম কমিশনের চেয়ারম্যান কে? চেয়ারম্যান তার নাম হচ্ছে মোবাশ্বের মোনেম। মোবাশ্বের মোনেম কততম? তিনি হচ্ছেন 14তম। তিনি হচ্ছেন 14তম চেয়ারম্যান। আর যদি বলা হয় প্রথম চেয়ারম্যান কে ছিলেন? প্রথম চেয়ারম্যান ছিলেন ডাক্তার কিউ এম বজলুল করিম। ডক্টর কিউ এম বজলুল করিম ছিলেন প্রথম চেয়ারম্যান। ডক্টর কিউ এম বজলুল করিম ছিলেন।
আচ্ছা, এরপরে হচ্ছে 15 নাম্বার প্রশ্ন আপনাদের জন্য। প্রশ্ন নাম্বার 15, E8 কি? E8 কি? E8 কি? E8 হচ্ছে যারা পরিবেশ দূষণ করো, এরকম 8টা দেশকে বলা হয় E8। যারা বিশ্বের সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে এরকম 8টা দেশকে কি বলা হয়? এরকম 8টা দেশকে বলা হয় E8। পরিবেশ দূষণকারী 8টা দেশকে কি বলা হয়? E8। তাহলে পরিবেশ দূষণকারী 8টা দেশকে বলা হয় কি? E8। এই 8টা দেশগুলোর নাম একটু মনে রাখবেন। 8টি দেশ, 8টি দেশগুলো কি কি? 8টি দেশ হচ্ছে, 8টি দেশ: যুক্তরাষ্ট্র, যুক্তরাষ্ট্র, তারপরে কি করে? চীন, আমাদের সবচেয়ে বেশি পরিবেশ দূষণ করে চীন, তারপরে যুক্তরাষ্ট্র, এরপর আছে ইউরোপিয়ান ইউরোপিয়ান ইউনিয়ন ইউনিয়ন ইউনিয়ন, তারপর রাশিয়া আছে, জাপানও করে, জাপান, ব্রাজিল করে, ব্রাজিল, তারপরে কি করে? দক্ষিণ আফ্রিকা করে, দক্ষিণ আফ্রিকা, আফ্রিকা, দক্ষিণ আফ্রিকা, এরা হচ্ছে। তারপরে ভারতও করে, ভারতও আছে, ভারত, ভারত। তাহলে আমাদের চীন একটা দেশ, যুক্তরাষ্ট্র 2, ইউরোপিয়ান 3, রাশিয়া 4, জাপান 5, ব্রাজিল 6, দক্ষিণ আফ্রিকা 7, ভারত হচ্ছে 8। এই 8টা দেশকে বলা হয় E8, 8টি পরিবেশ দূষণকারী দেশ। আচ্ছা, এরপরে বলবেন সবাই, বিশ্বের সবচেয়ে বড় বই মেলা কোন শহরে অনুষ্ঠিত হয়? বিশ্বের সবচেয়ে বড় বই মেলা কোন শহরে অনুষ্ঠিত হয়? বই মেলা, সবচেয়ে বড় বই মেলা কোথায় হয়? সবচেয়ে বড় বই মেলা জানিয়ে দিন কমেন্টে কোথায় হয়। সবাই জানিয়ে দিন যে সবচেয়ে বড় বই মেলা আমরা কোথায় দেখতে পাই। সবচেয়ে বড় বই মেলা হয় ফ্রাঙ্কফুর্ট, জার্মানিতে। ফ্রাঙ্কফুর্ট, জার্মানি, ফ্রাঙ্কফুর্ট, জার্মানি। এই বইমেলাটি 1400 সালের পর থেকে অনুষ্ঠিত হয়ে আসতেছে, আর আধুনিকভাবে হয় 1949 সালে। এই ফ্রাঙ্কফুটের বাংকারের নিচেই 30 এপ্রিল 1945 সালে আত্মহত্যা করেছিলেন অ্যাডলফ হিটলার। অ্যাডলফ হিটলার। 17 নাম্বার জানাবেন, মন্ত্রী পরিষদের প্রথম কে? মন্ত্রী পরিষদের প্রধান কে? মন্ত্রী পরিষদের প্রধান কে? সবাই বলতে হবে মন্ত্রী পরিষদের প্রধান কে? আমাদের মন্ত্রী পরিষদের প্রধান কে? আমাদের যেহেতু মন্ত্রী পরিষদ শাসিত সংসদীয় ব্যবস্থা বিদ্যমান, তাই আপনাদেরকে বলতে হবে আমাদের মন্ত্রী পরিষদের প্রধান কে? মন্ত্রী পরিষদের প্রধান কে? স্পিকার, নাকি প্রধানমন্ত্রী, নাকি চিফ হুইপ, নাকি মন্ত্রী পরিষদ সচিব? তাহলে আমাদের মন্ত্রী পরিষদের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী আমাদের মন্ত্রী পরিষদের প্রধান, বা নির্বাহী বিভাগের তিনি হচ্ছেন প্রধান। আচ্ছা, এই প্রশ্নটাও আসছে, খুব ভালো একটা প্রশ্ন। পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি? পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি? আমরা এই মুহূর্তে একটা কমেন্ট দেখতে পেলাম, রাইসা আক্তার উত্তর দিয়েছে ফ্রাঙ্কফুট। তাহলে পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম কি? ক নাম্বার দেওয়া আছে ব্র্যাক, ক নাম্বার দেওয়া আছে প্রশিক্ষা, ঘ নাম্বার দেওয়া আছে গ্রামীণ ব্যাংক, ঘ নাম্বার দেওয়া আছে অ্যামনিস্টি ইন্টারন্যাশনাল। তাহলে আমাদের পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম হলো ব্র্যাক। পৃথিবীর সবচেয়ে বড় এনজিওর নাম হচ্ছে ব্র্যাক। ব্র্যাকের পূর্ণরূপ কি যদি বলা হয়? ব্র্যাকের পূর্ণরূপ হচ্ছে বাংলাদেশ বাংলাদেশ রুরাল রুরাল অ্যাডভান্সমেন্ট অ্যাডভান্সমেন্ট কমিটি কমিটি। তাহলে ব্র্যাকের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ফজলে হাসান আবেদ। স্যার ফজলে হাসান আবেদ ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা, আর এই ব্র্যাক প্রতিষ্ঠিত হয়েছিল 1972 সালে। এরপরে 19 নাম্বার সবাই জানাবেন,
19 নাম্বার, বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীন কে ছিলেন? বাংলাদেশের প্রথম ফিফা কমিশনের অধীনে কে ছিলেন? ফিফা কমিশনের অধীনে ছিলেন ডক্টর কুদরতি খুদা, ডক্টর কুদরত ই খুদা, ডক্টর কুদরত ই খুদা, যার নামে 1972 সালে আমাদের প্রথম শিক্ষা কমিশন গঠিত হয়েছিল। 1974 সালে কুদরতি খুদা শিক্ষা কমিশন রিপোর্ট প্রদান করেছিল। এরপরে চলে যাচ্ছি 20 নাম্বার, সবাই একটু জানাবেন। 20 নাম্বার, প্রশ্ন নাম্বার 20, কোন দেশটি আরব লীগের সদস্য নয়? খুব ভালো একটা প্রশ্ন। আরব লীগ হলো, এটা আমাদের আন্তর্জাতিক বিষয়গুলি থেকে আসছে। আরব লীগের সদস্য নয় কোনটি? আরব লীগের সদস্য নয় কোনটি? আরব লীগ হচ্ছে আমাদের একটি আঞ্চলিক রাজনৈতিক জোটের নাম হচ্ছে আরব লীগ। এই আরব লীগ প্রতিষ্ঠিত হয়েছিল 22 মার্চ 1945 সালে। আরব লীগের প্রতিষ্ঠাকালীন সদস্য ছিল 6টি। তাহলে এই ক্ষেত্রে আরব লীগের সদস্য নয় হচ্ছে ইরান। আরব লীগের সদস্য নয় হচ্ছে ইরান। আরব লীগের সদস্য নয় কে? ইরান। আর বর্তমান আরব লীগের সদস্য দেশ কয়টি যদি প্রশ্ন করা হয়? 22টি আছে। আরব লীগের বর্তমান সদস্য দেশ কয়টি? 22টি। আচ্ছা, এরপর জানাবেন সবাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? ভারতীয় উপাচার্য, বা আমরা বলতে পারি যে উপমহাদেশের প্রথম মুসলিম উপাচার্য কে ছিলেন? আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য বা প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন? সবাই কমেন্ট করুন, আমাদের প্রথম উপাচার্য কে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়? এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন স্যার এ এফ রহমান। স্যার এ এফ রহমান 1921 সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন। এখান থেকে আরেকটা প্রশ্ন আপনারা মনে রাখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন পিজে হার্টস। পিজে হার্টস, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। প্রশ্ন নাম্বার 22 এর উত্তর করবেন। টেকনাফ ও তেতুলিয়া স্থান দুটি কোন কোন জেলায় অবস্থিত? টেকনাফ কোন জেলায় অবস্থিত আর তেতুলিয়া কোন জেলাতে অবস্থিত? টেকনাফ কোন জেলাতে অবস্থিত এবং তেতুলিয়া কোন জেলাতে অবস্থিত? সবাই দ্রুত একটু কমেন্টের মাধ্যমে জানান টেকনাফ কোথায় এবং তেতুলিয়া কোথায়, কোন কোন জেলাতে অবস্থিত? কোন কোন জেলাতে অবস্থিত? টেকনাফ এবং তেতুলিয়া কোন কোন জেলাতে অবস্থিত? আচ্ছা, আমাদের টেকনাফ হচ্ছে কক্সবাজার আর তেতুলিয়া হচ্ছে পঞ্চগড়ে অবস্থিত। এরপরে আমরা 23 নাম্বার জানবো। প্রশ্ন নাম্বার 23, বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর কোনটি? সবাই আমরা একটু জানিয়ে দেই যে বাংলাদেশের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তরের নাম কি? ক নাম্বার দেওয়া আছে জেলা, খ নাম্বার দেওয়া আছে উপজেলা, গ নাম্বার দেওয়া আছে ইউনিয়ন, ঘ নাম্বার দেওয়া আছে ওয়ার্ড। আমাদের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা। আমাদের প্রশাসনিক কাঠামোর সর্বনিম্ন স্তর হচ্ছে উপজেলা। আর যদি বলা হয় সর্বোচ্চ স্তরের নাম কি? সর্বোচ্চ স্তরের নাম হচ্ছে আমাদের সচিবালয়। সর্বোচ্চ স্তরের নাম হলো আমাদের সচিবালয়। আর ইউনিয়ন হলো আমাদের স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তর। ঠিক আছে, স্থানীয় সরকার ব্যবস্থার সর্বনিম্ন স্তরের নাম হচ্ছে ইউনিয়ন পরিষদ। এরপর সবাই জানাবেন যে পাপুয়া নিউ গিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছিল? পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছিল? সবাই জানিয়ে দিন পাপুয়া নিউ গিনি। পাপুয়া নিউ গিনি কোন দেশ থেকে স্বাধীনতা অর্জন করেছিল? ক নাম্বার দেওয়া আছে ফ্রান্স, খ নাম্বার দেওয়া আছে যুক্তরাষ্ট্র, গ নাম্বার দেওয়া আছে অস্ট্রেলিয়া, গ নাম্বার দেওয়া আছে যুক্তরাজ্য। এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পাপুয়া নিউ গিনি আগে অস্ট্রেলিয়া কাছে ছিল। অস্ট্রেলিয়ার কাছ থেকে 1975 সালে
স্বাধীনতা লাভ করে? পাপুয়া নিউগিনি। পাপুয়া নিউগিনি। আর অস্ট্রেলিয়ার কাছ থেকে 1975 সালে স্বাধীনতা লাভ করে। পাপুয়া নিউগিনি হচ্ছে প্রশান্ত মহাসাগরের অবস্থিত একটা দ্বীপ রাষ্ট্র। এটা অস্ট্রেলিয়া বা ওশেনিয়া মহাদেশের মেলানেশিয়ার অঞ্চলের একটি দেশ, পাপুয়া নিউগিনি। আর বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। বিশ্বের সর্বাধিক ভাষার দেশ হচ্ছে পাপুয়া নিউগিনি। তাহলে পরীক্ষার্থী ভাই বোনেরা, আজকে আমরা সমাধান করলাম ব্যাখ্যা সহকারে আমাদের সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যাওয়া উপজেলা সহকারী শিক্ষা অফিসার ATEO এর প্রশ্ন সমাধান করলাম। আপনারা নিয়মিত এই ধরনের প্রশ্ন সমাধান ক্লাস দেখতে বা থিওরি ক্লাস দেখতে উৎকর্ষ সিরিজ এই পেজটিতে আপনারা সবাই লাইক দিয়ে সংযুক্ত থাকবেন। আর লাইক দিলে আপনাদের টাইম লাইনে সময় মতো ক্লাসগুলো চলে যাবে। তো আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা ক্লাসটিতে লাইক, কমেন্ট এবং ফলো দিয়ে রাখবেন, শেয়ার দিয়ে রাখবেন, যেন আপনাদের জন্য আমি নিয়মিত ক্লাস নিতে অনুপ্রাণিত হই। তো আজকে আমরা এই পর্যন্তই রাখবো। সবাই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।